চোদ্দোর চিঠি পর্ব সংখ্যা 29। সাইফান এগিয়ে গিয়ে রাজীবকে হাত ধরে টেনে নিয়ে আসছে। রাজীব বারবার ইশারা করছে, কিন্তু সাইফান তো সাইফানই, কোনো কিছুই শোনার পাত্র নয়। এই নাও ভাইয়া, সাইফান ভাইয়া, এই নাও। নিয়ে এসেছি রাজীব ভাইয়াকে। রাজীব ভাই তোমাদের হানিমুনের জন্য শেষে কিনা আবাসিক হোটেলে নিয়ে আসলো, আবার আমাকে মিথ্যা কথা বলেছে আজকে শায়েস্তা করো। রাজীব অসহায় চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান রাজীবের চোখে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি যতটা ভদ্র নিজেকে দেখাও রাজীব ভাই, ভেতরে ভেতরে তুমি ততটা ভদ্র না। তুমি কিন্তু আমাকে শুধু অমৃতের কথা বললে, আর নিজের মৌমাছির চাকের সব মধু খাওয়ার জন্য ভেতর ভেতর উতলা হয়ে থাকো। কথা শেষ হতেই রাজীব সাইফানের মুখ চেপে ধরল এক হাত দিয়ে, আর ফিসফিস করে কানের কাছে বলল, থাম ভাই থাম। আমার চাকরিটা খেয়ে নিবি নাকি এবার? তোর যা জানার আমার কাছ থেকে জানিস। চাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, দয়া করে এবার মুখ চুপ কর। সাইফান এতক্ষণ রাজীবের হাত মুখ থেকে সরানোর চেষ্টা করছিল। রাজীবের কথাগুলো শুনে সে স্থির হয়ে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকালো, খুশিতে চুপচাপ হয়ে গেল। সাইমান এইবার দুজনকে ধমক দিয়ে বলল, এমন বেফালতু কথা বললে দুজনেরই হাল খারাপ করে দেব এবার। সাইমানের ধমকে রাজীব ও সাইফান দুজনেই চুপসে গেল। রাজীব সাইফানের মুখ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সাইমান গম্ভীর কণ্ঠে বলল, রাজীব তুমি সত্যি হোটেলের বিষয়ে কিছু জানো না? রাজীব কাচুমাচু হয়ে বলল, না স্যার, আমি জানলে কি আপনাকে এখানে নিয়ে আসতাম? সাইফান রাজীবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই রাজীব ভাই, সত্যি করে বলো, বিয়ের আগে কি এখানে মধু খেতে এসেছিলে? না হলে এই হোটেলে নিয়ে আসলে কেন? রাজীব সাইফানের দিকে কান্নামাখা চোখে তাকিয়ে বলল, ভাই এইবার চুপ কর, আমার জীবন মরণের ব্যাপার। সত্যি কথা বলছি, আমি শুধু বিয়ের আগে একটু অমৃতই খেয়েছি, আর কিছু করিনি। বাকি সব বিয়ের পরে বাসরের জন্য রেখে দিয়েছি। সাইমান দুজনের দিকে তাকিয়ে বলল, দুজন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি নামো, আমরা এখনও এখান থেকে বের হব। রাজীব আর সাইফান পা বাড়ালো, কিন্তু সাইফান কিছু দূরে যাওয়ার আগে আবার ফিরে তাকালো। সাইমানের দিকে তাকিয়ে বলল, ভাই আমার ছোটু কই? তাকে কি হাঁটা চলা ফেরার মতো অবস্থায় রেখেছো? একটু দেখতে চাইছিলাম, সুস্থ আছে কিনা বেচারি। সাইমান তো চোখ গরম করে তাকাতেই সাইফান দৌড়ে চলে গেল। সামনে থেকে ইন্সপেক্টর সাইমনের দিকে তাকিয়ে বলল, স্যার আমরা তাহলে আমাদের কাজ শেষ করে আমরা এখান থেকে চলে যাই। সাইমান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ঘরে ঢুকে দেখল নাফিসা বসে জামা কাপড় ভাঁজ করছে। কাল রাতে মেলে দেওয়া জামা কাপড়গুলো এখন গুছাচ্ছে। নাফিসার পরনে একটা সুতির থ্রি পিস, হালকা নেভি ব্লু এবং সাদা ফুলের কাজ করা। ছোট শহরের দোকানগুলোর তুলনায় এর চেয়ে ভালো পোশাক পাওয়া মুশকিল। সাইফান যতটুকু সম্ভব এগুলো নিয়ে এসেছে। সাইমান ধীরে ধীরে নাফিসার দিকে এগুলো। নাফিসা নিজের কাজে ব্যস্ত। সাইমান তার সামনে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে নাফিসার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। নাফিসা হঠাৎ তাকিয়ে মাথা নিচু করে নিল। সাইমান নাফিসার চুল থেকে নাক সরিয়ে তার দুই বাহু ধরে বিছানায় বসালো। টেবিল থেকে ব্যাগ খুলে কিছু মেডিসিনের প্যাকেট বের করলো। দুইটি মেডিসিন হাতে নিয়ে একটি মিনারেল ওয়াটার বোতলও বের করলো। সাইমান নাফিসার দিকে এগিয়ে গিয়ে বলল, হাত বাড়াও। নাফিসা সাইমানের কথা মতো হাত বাড়ালো। সাইমান দুইটি মেডিসিন তার হাতে দিল। হাতে দিয়ে গলা হালকা চাপ দিয়ে মুখ গাল হালকা চাপ দিয়ে মুখ হাঁ করিয়ে পানি ঢালল। একদম পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছে। তারপর বলল, মেডিসিন দুটো মুখে দাও। নাফিসা প্রথমে সাইমানের দিকে তাকালো, তারপর হাতে থাকা মেডিসিনের দিকে। সাইমান চোখ কুঁচকে বলল, তাড়াতাড়ি খেয়ে ফেলো। নাফিসা একবারে মুখের পানি গিলে নিল, তারপর সাইমানের দিকে তাকিয়ে বলল, এটা কিসের মেডিসিন? সাইমান বলল, ব্যথার ও জন্ম নিয়ন্ত্রণ পিল, এবার খেয়ে নাও। নাফিসার সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে নিল, তারপর চোখ ছোট ছোট করে তাকালো মেডিসিনগুলোর দিকে। কত সহজে কথাগুলো তার সামনে বলে দিল। কোনোদিনও ভাবেনি সাইমানের আরেকটা রূপ আছে, তাও আবার এমন। ভেবেছিল সাইমান কত ভদ্র, কিন্তু একটু একটু করে সব ভদ্রতার মুখোশ খুলে
তিনি নির্লজ্জ ডিএসপি হয়ে উঠছে। নাফিসা ঢোক গিলে বলল, খাবো না আমি এটা। কেন? নাফিসা মাথা নিচু করে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে কোনো রকমে বলল, আমার বাবু চাই। সাইমান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি চাও? নাফিসা আরও মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল, বাবু। সাইমান ভাবনাশীল ভঙ্গিতে বলল, নিজে আগে বড় হও, তারপর সময় হলে দেখা যাবে পিচ্চি। নাফিসা মাথায় ধূপ করে আগুন জ্বলে উঠল, রেগে গেল। এই লোকটা তাকে পিচ্চি পিচ্চি কেন করছে? এই পিচ্চির সাথে যখন অমন করলো তখন ভাবিনি আমি পিচ্চি। নাফিসা রেগে নাগের পাতা ফুলিয়ে বলল, আমি পিচ্চি না। নাও আই এম 18+। সাইমন ঠোঁট বাঁকিয়ে বলল, যেদিন আমার সামনে মাথা উঁচু করে স্পষ্টভাবে আমার কাছে আবদার করবে যে আমার বাচ্চার মা হতে চাও, ওই দিন আশা পূরণ করব। তার আগে পড়াশোনায় মনোযোগ দাও, ফালতু কথা ঝেড়ে ফেলো। নাফিসা থতমত খেয়ে গেল। সাইমন আবার বলল, তাড়াতাড়ি মুখে নাও। বলেই তার গাল হালকা চাপ দিয়ে পানি এবং মেডিসিন মুখের ভেতরে ঢুকিয়ে দিল। সাইমন পেছনে ঘুরে টেবিলের উপর থেকে ঘড়ি পরে নিল। ফোনটা চেক করতে লাগলো। প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত সেরে নিল। নাফিসা সাইমনকে পেছনে ঘুরতে দেখে এই সুযোগে মুখ থেকে হাত দিয়ে মেডিসিন বের করে খাটের নিচে টান মারল। তার এখন 80+ নিধায় মা হতে পারবে। তার থেকে ছোট মেয়েরাও মা হচ্ছে, তাহলে সে কেন পারবে না? আর ডিএসপি সাহেবের বয়স হচ্ছে। এখন যদি বাবা না হয় তাহলে তার বাচ্চা কাচ্চাগুলো তো নিজের বাবাকে বাবা ডাকতে গিয়ে দাদা ডাকবে। তা কিছুতেই হতে দিতে পারে না নাফিসা। আর যাই হোক। সাইমন ফোন কেটে পকেটে ঢুকিয়ে ঘুরে নাফিসার দিকে তাকালো। নাফিসা বসে কিছু ভাবছে। সাইমন এগিয়ে গিয়ে গাল দুটো হালকা চাপ দিয়ে মুখ হা করালো। নিশ্চিত হলো মেডিসিন খেয়েছে কি না। গুড, সাইমন বলল মুখের দিকে খেয়াল রেখে। সবাই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাইমন আর নাফিসা এক গাড়িতে উঠল আর অন্য গাড়িতে রাজীব ও সাইফান। গাড়ি দুটো চলা শুরু করলো তাদের গন্তব্যস্থলের দিকে। নাফিসা চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। শরীরটা খারাপ লাগছে, তাই জানালার সঙ্গে মাথা ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাইমন মনোযোগ দিয়ে ড্রাইভিং করছিল। নাফিসা জানলার বাইরে মাথা ঠেস দিয়ে রেখেছে দেখে তিনি এক হাত দিয়ে নাফিসাকে টেনে ঠিকভাবে বসিয়ে দিল। গাড়ি চালাতে চালাতে সাইমন নাফিসার মুখের দিকে একবার তাকালো। মুখ শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অসুস্থ বেচারি। সাইমন হঠাৎ গাড়ি থামালো। নাফিসা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। দৃষ্টিতে চিন্তা ভাবনা ফুটে উঠল। সাইমন নিজে 2 হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। এক হাত দিয়ে গাল আগলে নাকের ওপর ছোট্ট একটা চুমু দিল। এখনও খারাপ লাগছে কি বউ? মেডিসিন খেয়েছো না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। সাইমন এভাবে তাকে কোলের উপর বসালেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিজেরও ভালো লাগছে না। সাইমনের এভাবে কাছে নেওয়ায় কিছুটা আরামদায়ক লাগছে। সে আরও নিকটবর্তী হতে চেয়ে মুখ ডুবিয়ে দিল সাইমনের বুকে। শরীরের গায়ের গন্ধ নাক দিয়ে টেনে নিতে থাকলো। এই গন্ধটা বরাবরই তাকে মাতাল করে ছাড়ে। সাইমনের শার্ট 2 হাত দিয়ে আঁকড়ে ধরে। নিচের নাক ঘষতে লাগলো নাফিসা। সাইমন নাফিসার কাণ্ড দেখে মুচকি হেসে দিল। নাফিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনই কি মন ভরেনি বউ? মন না ভরলে কিছু করার নেই। আমরা এখন রাস্তায় আছি। একদিনে তুমি এত ডোজ সহ্য করতে পারবে না। একটুতেই তোমার এই কাহিল অবস্থা। আর একবার যদি শুরু করি তাহলে তুমি উঠতে পারবে না। এমনিতেই আমার কোনো সমস্যা নেই। তুমি যদি ঠিক থাকতে পারো আমি রাজি। নাফিসা সাইমনের কথা শুনে হা হয়ে গেল। কত বড় অসভ্য এই লোক ভাবা যায়। তা আবার লজ্জায় সাইমনের শরীরের সাথে আরও মিশে গিয়ে মিনমিন করে বলল, ডিএসপি সাহেব, আগে আপনি ভদ্রলোক ছিলেন, এখন তো একেবারেই ফাজিল হয়ে যাচ্ছেন। সাইমন নাফিসার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, বয়স 34+। এখন আমার কিন্তু টেস্ট এখনও 18+। তাই যদি তোমাকে 18+ ফিল না দিই তাহলে বুঝবে কেমন করে যে তোমার বর এখনও টকবগে। আর আমার মতো ভদ্রলোকের এনার্জি দেখে তুমি আকর্ষিত হয়ে ওইভাবে নিঃশ্বাস ফেলে
আমার বুকে লুটিয়ে পড়তে না তাহলে। নাফিসা সাইমনের কথাগুলো কানে আসতে লজ্জায় নাক সিটকে বলে উঠল, ছি ডিএসপি সাহেব, একদম লুচ্চা হয়ে গেছেন। সাইমন এবার নাফিসার কানে ছোট্ট একটা কামড় দিয়ে ভাবনাশীল ভঙ্গিতে বলল, লুচ্চা না হলে তুমি রাতে কেমন করে টের পেতে যে তোমার বর এখনও 34 না, একদম 18-র মতো ফিট? চুপ করেন দয়া করে, নাফিসার লজ্জায় কাঁদো কাঁদো গলায় বলল। সাইমনের বুকের ভেতর মাথা লুকিয়ে রেখে, এই লোকটার কোনো লজ্জা নেই, আল্লাহ কি দিয়ে বানাইছে, এত নির্লজ্জ কেন? ভাবতেই নাফিসার কান বেয়ে গরম ধোঁয়া যেন বের হয়ে আসছে। সাইমন কিছু না বলে নাফিসার গলার কাছে মুখ গুজে দিয়ে গভীর একটা চুমু দিল, তারপর আস্তে সরে গেল। ওকে আর লজ্জা পেতে হবে না, বুঝেছি, এখনও লজ্জা ভাঙেনি, সমস্যা নেই বউ, তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার। সাইমনের ঠোঁটের কথাগুলো নাফিসার কানে বাজতে লাগলো। সে কোনো উত্তর দিল না, শুধু সাইমনের শার্ট শক্ত করে খামচে ধরল। সাইমন ওর এই কাণ্ড দেখে শুধু মুচকি হাসলো, আর কিছু বলল না। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যেই নাফিসা সাইমনের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল, একেবারে বিড়াল ছানার মতো শান্ত নিশ্চুপ। সাইমনের বুকের ভেতর তার নিঃশ্বাস ওঠানামা করছে। সাইমন তাকিয়ে দেখে শুধু শান্ত একটা প্রশান্তি খুঁজে পেল। গাড়ি গিয়ে থামলো থানার সামনে। অন্য গাড়ি থেকে নেমে সাইফান নেমে রাজীবের কানে ফিসফিস করে বলল, রাজীব ভাই, প্র্যাকটিক্যালি কবে দেখাবা আমাকে জানিও কিন্তু, বলেই তো দিল। রাজীব দাঁতের দাঁত চেপে সাইফানের দিকে তাকিয়ে বলল, চিজ একটা। এরপর সাইমনের গাড়ির দিকে এগিয়ে এসে পেছনের দরজা খুলে সিটে বসলো। দরজা লাগাতেই চোখের সামনে গিয়ে পড়ল, আর সেখানে দেখে হা হয়ে গেল। নাফিসা তখনও সাইমনের কোলের ভেতর নিদ্রায় মগ্ন। সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে রেখেছে। সাইফান চোখ কসলাতে কসলাতে সামনের দিকে গলা বাড়িয়ে বলল, ভাইয়া কিয়া সিন হে এ? তুমি এত রোমান্টিক হলে কবে গো? সাইমান এক ঝটকায় মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চোখ গরম করে তাকাতেই সাইফান দাঁত কিলিয়ে হেসে ধীরে ধীরে গুটিয়ে নিজের সিটে বসে পড়ল। ঠিক তখনই নাফিসা হালকা আওয়াজে ঘুম ভাঙল। চোখ পিটপিট করে খুলে দেখল এখনও সে সাইমনের কোলেই শুয়ে আছে। ঘুমের রেশে চোখ ডলতে ডলতে মিনমিন করে বলল, আমি আমার সিটে গিয়ে বসি। সাইফান আর বসে থাকতে পারল না, জোরে বলে উঠল, আরে ছোট ভাবি, আমার ভাইয়া এত ভালোবেসে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে, আর তুমি কি না নেমে যাবা বলছো? সাইফানের কথা শুনে নাফিসা চমকে উঠল। সঙ্গে সঙ্গে সাইমানের শার্ট খামচে ধরে একটু মাথা উঁচু করে উকি দিল, পিছন পানে তাকালো। সাইফান দাঁত কেলিয়ে হাসছে, লজ্জায় মুখ রাঙা হয়ে গেল নাফিসার। মুহূর্তের মধ্যে মাথা আবার সাইমনের বুকে ডুবিয়ে দিল। এবার তো চোখ ভিজে এলো। মনে মনে ভাবল, কি সর্বনাশ কপালে জুটল, এমন একটা বর জুটল কপালে, এতদিন দূরে দূরে রেখে এখন এমন কাছেই টানছে যে মানুষজন মানামানির নাম নেই। ভাবতেই নাফিসার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এ মানুষগুলোর সামনে তাকিয়ে কথা বলবে কেমন করে? সামনে লজ্জায় আর যেতে পারবে তো? এই লোকটার আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। কি করে এদের সামনে চোখ তুলে তাকাবো? আল্লাহ, মাটি ফাঁক করে দাও, তলিয়ে যাই। এবার আস্তে আস্তে সাইমনের কোল থেকে সরে আসতে চাইলে সাইমন ওর বাহু শক্ত করে চেপে ধরল। তারপর দাঁতের দাঁত চেপে পিছনে মাথা ঘুরিয়ে গম্ভীর দৃষ্টি ছুড়ল সাইফানের দিকে, চোখ দিয়ে গিলে খাওয়ার দৃষ্টিতে। সাইমনের এইভাবে তাকাতে দেখে সাইফান মুখ ফুলিয়ে বলল, আমার দিকে এভাবে তাকাও কেন? আমার কোনো দোষ নেই। ছোট ভাবিকে তুমি নিজেই লজ্জা দিয়েছ। তুমি নির্লজ্জ ভাইয়া। নাফিসা এবার আরও জোর করে হাত ছাড়াতে শুরু করলো। ওকে এমন করতে দেখে সাইমন ধমকে উঠল, কি সমস্যা, এরকম করছো কেন? সাইমনের হঠাৎ ধমক শুনে নাফিসা লাফিয়ে উঠল ভয়ে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। কাপা কণ্ঠে মিনমিন করে বলল, প্লিজ আমাকে আমার সিটে বসতে দিন। সাইমন ওর দিকে একবার তাকালো, তারপর আর কিছু না বলে টেনে ওকে পাশের সিটে বসিয়ে দিল। গাড়ি আবার চলা শুরু করলো। সাইফান মুখ টিপে হাসতে হাসতে বলল, ভাইয়া আমি তো অনেক এক্সাইটেড। বাসায় গিয়ে যখন তোমাদের বিয়ের কথা বলবো তখন একজনের রিয়াকশন কেমন হবে সেটা ভাবতেই হাসি পাচ্ছে।
আমার তো মন চাচ্ছে এখন ওই হাসপাতালে সিট বুকিং দিয়ে আসি। সবাই শুনলে হার্ট অ্যাটাক করবে যে তাদের আদরের বড় ছেলে এমন একটা মিনি মাইকো বউ নিয়ে এসেছে। তার উপরে সেই বউটা আর কেউ নয়, আমাদের ছোট নাফু। সাইমানের হঠাৎ ধমক শুনে নাফিসা লাফিয়ে উঠল ভয়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। সাইমান ওর দিকে একবার তাকালো, তারপর কিছু না বলে টেনে ওকে পাশের সিটে বসিয়ে দিল। ভাইয়া। সাইমান কোনো উত্তর দিল না সাইফানের কথায়। নাফিসা সাইফানের হঠাৎ বলা কথায় চমকে উঠল। কথাগুলো শুনে দুই হাত কসলাতে লাগলো। মনে ভয় ঢুকে যাচ্ছে, বাড়ির সবাই যখন ওদের ব্যাপারটা জেনে যাবে তখন কি প্রতিক্রিয়া হবে। হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। নিশ্চয়ই ঝামেলা হবে, বিশেষ করে মামুনি। মামুনিকে কি জবাব দেবে সেটা ভাবতেই মাথা ঝিমঝিম করছে। নাফিসা আস্তে করে মাথা ঘুরিয়ে সাইমানের দিকে তাকালো, দেখলো সাইমান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। নাফিসা এক ঢুক গিলে নিল, তারপর মাথা নিচু করে বলল, প্লিজ এখন বাসায় জানাবেন না আমাদের বিয়ের ব্যাপারে। আমার পরীক্ষার পর সবাইকে জানাবেন। নাফিসা ভয় মেশানো কণ্ঠে অনুরোধ করলো। সাইমান গাড়ি চালাতে চালাতে একবার নাফিসার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। সাইফান চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো। এই ছোট ভাবি, আমার সব এক্সাইটেড তুমি এইভাবে ধ্বংস করে দিতে পারো না। আমার ভাই কি বউ নিয়ে এখন পর্যন্ত লুকোচুরি খেলবে? এত বছর ধরে তো তোমাদের লুকোচুরি চলছেই। আর মূল কথা হলো, ভাইয়ের বিয়ের কারণে আমার বিয়ে আটকে আছে। আমার অমৃত খাওয়া কি জীবনে হবে না নাকি? হায় আল্লাহ। নাফিসা সাইফানের কথা শুনে প্রথমে একটু লজ্জা পেলেও না চাইতেও মুচকি হেসে ফেলল, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। সাইফান এবার সাইমনের দিকে তাকিয়ে বলল, ভাই রে ভাই, তোর বউ কি বলছে শুনছো? প্লিজ তাড়াতাড়ি বিয়ের খবর সবাইকে জানাইয়া দাও। আর পারলে আজই আমার বিয়ের ব্যবস্থা করো। আমি আর কন্ট্রোল করতে পারছি না। অমৃত খাওয়া থেকে নিজেকে বিরত রাখা আমার জন্য অসম্ভব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। নাফিসা এবার সাইমনের দিকে তাকালো, তার উত্তর শোনার আশায়। সাইমন গম্ভীর গলায় উত্তর দিল, ঠিক সময়ে আমি সবাইকে বলে দেব। আর তুমি তোমার পড়াশোনায় মন দাও, বাকিটা আমার দায়িত্ব। এক্সাম শেষ করো নিশ্চিন্তে। এক্সামের পর আবার বিয়ের জন্য প্রস্তুত থেকো। সাইমনের প্রথম কথায় নাফিসা মনে আনন্দ হলেও কিন্তু পরের কথাটা ঠিক বুঝতে পারল না। অবুঝের মতো সাইমনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সাইফান এক লাফে সাইমনের সিট খামচে ধরে সামনে চলে এলো। আরে ভাই, তুমি আবার বিয়ের প্ল্যান করছো নাকি? মানে বাসর আবার করবা? বলেই মুখে হাত দিয়ে লজ্জা পাওয়ার ভান করলো। তারপর আবার বলা শুরু করলো, প্রথমবার তো বিয়ে করলে আসামি ধরতে গিয়ে, তারপর আবাসিক হোটেলে বাসর। এবার নেক্সট বারের প্ল্যানিং কি ভাই? যাই করো আমাকে সাথে নিও প্লিজ। আমাকেও এমন এক্সপিরিয়েন্স দাও প্লিজ ভাই। এবার নিজের সিটে বসে কপালে হাত ঠুকতে ঠুকতে হতাশ গলায় বলতে লাগলো সাইফান, কত মানুষ আজকাল কট খায়, আর আমার শালার কপালে কট খাওয়ার ভাগ্যটুকুও নাই। এবার থেকে যে মেয়ের ভালো লাগবে সেই শালিকে সাথে নিয়ে যেভাবেই হোক কট খাওয়ার ব্যবস্থা করব। নাফিসা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। সাইমান নাফিসার হাসি শুনে গভীরভাবে তাকালো ওর দিকে। জীবনে এই প্রথমবার নাফিসাকে এতটা খোলামেলা হাসতে দেখল ও। সাইফান সাইমনের দিকে তাকালো, তিক্ত স্বরে বলল, ভাই গাড়িটা ঠিক করে চালাও। তোমার বউ তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেবে না। পরে মন ভরে দেখিও। এখন গাড়ির দিকে মন দাও, না হলে আমি অমৃত খাওয়ার আগেই পটল তুলব। যদি আমি অমৃত না খেয়ে মরি তাহলে আল্লাহ আমাকেই অভিশাপ দেবেন অমৃত না খেয়ে মরার অপরাধে। সাইমন এবার চোখ রাঙিয়ে সাইফানের দিকে তাকালো। সাইমনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান গোমরা মুখ করে বলল, কী রে ভাই, বউকে তো মুগ্ধ হয়ে গিলে খাচ্ছ, আর ছোট ভাইকে আগুনে পোড়ানোর দৃষ্টিতে তাকাচ্ছ। ছি ভাই ছি, একবার বাসর করে এমন হয়ে গেছো, এইসব চলবে না। আর একটা বাজে কথা বললে তোকে তুলে গাড়ি থেকে ফেলে দেব। সাইমন ধমক দিয়ে উঠল, হ্যাঁ অবশ্যই ফেলবা। বউকে কোলে নিয়ে ঘুরবা আর ভাইয়ের বেলায় ফেলে দিবা, এটা আমি মানি না। আমার সম্য চাই। তুমি আইনের মানুষ হয়ে বেআইনি। সাইমান আবার রেগে তাকাতেই সাইফান কথা বলা
বন্ধ দিয়ে দাঁত বের করে বোকা বোকা ভঙ্গিতে হাসল। এবার গাড়ির ভেতরে নীরবতা নেমে এলো। সাইমান নিজের মতো ড্রাইভ করতে লাগলো। সাইফান চুপ করে নিজের ফোনটা বের করে ফোন চাপতে লাগলো। নাফিসা জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহর দেখতে লাগলো। অবশেষে গাড়ি এসে থামলো রাশিদ ভিলার সামনে। সাইমান পার্কিং লটে গাড়ি পার্ক করলো। গাড়ির পার্ক করা হয়ে গেলে খোলা মাত্র নাফিসা আর সাইফান নেমে দ্রুত গেল। দুজন দাঁড়িয়ে রইল গাড়ির পাশে। কিছুক্ষণ পর সাইমানও ধীর ভঙ্গিতে নামলো। দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। বলেই সাইমান সোজা এগিয়ে গেল। পেছন পেছন নাফিসা আর সাইফান হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সাইফান মুখ বাঁকিয়ে নাফিসাকে বলল, ছোট ভাবি, তুমি কিন্তু ঠিক করনি, আমার সব এক্সপেরিমেন্ট একেবারে ধূলিসাৎ করে দিলে। নাফিসা ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে সাইফানের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে সাইফান ভুরু কুচকে হেসে ফেলল। তারপর বলল, প্লিজ বোন আমার, মুখের ভঙ্গিটা চেঞ্জ করো। তোমার বর যদি তোমাকে এইভাবে আমার দিকে তাকাতে দেখে তো সঙ্গে সঙ্গে ধরে বসবে আমি বুঝি আবার কি বলে দিলাম তোমাকে। তারপর তো আমার হালত খারাপ। নাফিসা মৃদু স্বরে বলল, ভাইয়া প্লিজ চুপ করো, এভাবে বলিও না। সাইফান মাথা ঝাঁকিয়ে বলল, আমি চুপ না করলে তুই তোর জামাইয়ের কাছে নালিশ দিবি, তাই তো? এইবার নাফিসা একটু বিরক্ত হয়ে জোরে বলল, ভাইয়া। দুজনের এই কথোপকথনের মাঝে তারা ভেতরে প্রবেশ করলো। ডাইনিং রুমে তখন খুব একটা ভিড় নেই। দুজন সার্ভেন্ট কাজ করছে আর আফিয়া বেগম সোফায় বসে তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। সাইমান আসতে দেখে না আফিয়া বেগম দাঁড়িয়ে এগিয়ে এলেন। স্নেহের ভঙ্গিতে সাইমানের কাঁধে হাত রেখে বললেন, কি রে, চোখ মুখ এত হলুদ হয়ে গেছে কেন? অনেক দূরের পথ, গ্রাম থেকে আসতে নিশ্চয়ই কষ্ট হয়েছে। আফিয়া বেগমের কথা শুনে পেছন থেকে সাইফান খিক খিক করে হেসে ফেলল। মুখ বাঁকিয়ে বলল, আরে আম্মু, চোখ মুখের ক্লান্তির আসল কারো তো অন্য কিছু। তোমার ভদ্র ছেলে প্রথমবার স্বাদ। হঠাৎ সাইমানের রাগী চোখের দৃষ্টি তার দিকে পড়তেই বাকিটা আর বলল না, মুখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। তারপর আবার নাটকীয় ভঙ্গিতে আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু প্লিজ আমাকে বাঁচাও। তোমার বড় ছেলে যে কোনো সময় চোখ দিয়ে আমাকে ভস্ম করে দিবে। উচিত কথা বললেই সবাই আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। আমি তো নিরীহ মানুষ। সাইমন তার এসব কথাবার্তার কর্ণপাত না করে সোজা হাঁটতে শুরু করলো। তবে হঠাৎ পেছন ফিরে নাফিসার দিকে তাকালো। দেখল নাফিসা ইতিমধ্যে আফিয়া বেগমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। গলার স্বর নরম। সাইমন বলল, অনেক জার্নি করেছো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। বলেই সে নিজের ঘরের দিকে চলে গেল। সাইফান এবার আর বাড়াবাড়ি না করে আফিয়া বেগমের গালে চুমু দিল। দুষ্টুমি ভরা চোখে বলল, আম্মু, আমার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। আমি আর দেরি করতে চাই না। আগে থেকে অ্যালার্ট করে দিলাম। তোমার পেমেন্টটাও অ্যাডভান্স করে দিলাম। বাদবাকি তুমি নিজেই আব্বুর কানে দিও। আমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। বলে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওকে যেতে দেখে আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হায় আল্লাহ, আমার কপাল। এক ছেলে বিয়ে করবে না বলে পাগল, আরেক ছেলে একেবারে বিয়ে করতে চায় না। এই চক্করে আমি বুড়ো হয়ে যাচ্ছি। নাতি নাতনির মুখ বোধ হয় আর কোনোদিন দেখতেই পারবো না। মামুনির এমন হতাশ ভরা কথা শুনে নাফিসার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। এতদিন মামুনিকে সত্যি কথা না বলে ভুল করেছে, এটা ওর মনে হলো। পরে যদি মামুনি অন্যভাবে জানেন তাহলে ভুল বুঝবেন না তো। আফিয়া বেগম ডাক দিলেন, কী রে, নিজের গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে আমাকে একেবারে ভুলেই গেছিস নাকি? একবারও ফোন দিলি না, মামুনির খবর নিলি না যে? নাফিসা লজ্জায় আমতা আমতা করে বলল, আসলে মামুনি ফোন সঙ্গে করে নিয়ে যায়নি তো। আফিয়া বেগম ভালো করে ওর দিকে তাকালেন। নাফিসা তখনও সুতির থ্রি পিস পরা, ওড়নাটাতে ইয়ে নিজেকে ভালোভাবে ঢেকে রেখেছে। শরীরের কোথাও বাড়তি কিছু দেখা যাচ্ছে না, তবে মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে লাগছে। আফিয়া বেগম বললেন, কী রে, জামা কাপড় কিছু নিয়ে যাসনি নাকি? তেহুতু হুট করে আমাকে ফোন করে বলল তোকে কলেজ থেকে নিয়ে যাবে। তখনই তো বলেছিলাম কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে যাওয়া হোক, যেহেতু কিছুদিন থাকবি। এত তাড়াতাড়ি চলে এলি কেন? সাইমন তো বলেছিল তুই গ্রামে 1 সপ্তাহ থাকবি। নাফিসার বুক ধড়ফড় করতে লাগলো। এই বেটা কি সুন্দর মিথ্যা বলতে শিখে গেছে।
ডিএসপি সাহেব নির্লজ্জ তো বটেই, ফাঁসানোর কৌশলও রপ্ত করেছে। তবুও মুখে শান্ত থেকে বলল, আসলে মামুনি, কলেজে কিছু কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। পরে আবার যাব। আর জামা কিনতে মনেই ছিল না, তাই গ্রাম থেকে একটা কিনে পরে নিয়েছি। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা তুই যা। মুখে তো ক্লান্তি ফুটে উঠেছে। একবার ফ্রেশ হয়ে নে। আমি তোদের তিনজনের রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, নিচে নামতে হবে না। নাফিসা হাসি মুখে বলল, মামুনি, রুহিয়াপুরা কই? ওরা সবাই বাইরে গেছে, তোকে খুব মিস করছিল। তোকে নিয়ে বারবার কথা হচ্ছিল। আমিও ওদের খুব মিস করছিলাম। আচ্ছা মামুনি, আমি তাহলে উপরে যাই। যা মা, বিশ্রাম নে। নাফিসা মাথা নেড়ে ঘরের দিকে এগোলো। রুমে ঢুকে দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো। আস্তে করে ওড়নাটা খুলে বিছানায় রাখলো। তারপর আয়নার নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। শরীরে সাইমানের রেখে যাওয়া চিহ্নগুলো চোখে পড়তেই আঙ্গুল দিয়ে আলতো ছুঁয়ে দিল। স্পর্শ করার সাথে সাথে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। মনে পড়ল সাইমানের উন্মাদনা। মস্তিষ্কে ওই অদৃশ্য দৃশ্য আসতেই গা শিরশির করে উঠল। আজ যেন নিজেকে পূর্ণ মনে হচ্ছে, হালাল স্বামীর প্রথম স্পর্শ পেয়েছে বলে। ভাবনার ঘোর ভাঙল দরজার নখ পড়ার শব্দে। ঠক ঠক ঠক। তাড়াতাড়ি ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখল একজন সার্ভেন্ট খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলো মামুনি পাঠিয়েছেন। খাবারটা হাতে নিয়ে টেবিলে রাখলো, আবার দরজা লক করে দিল। তারপর আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ ধরে শাওয়ার নিল। ফ্রেশ হয়ে এসে ধীরে ধীরে খাওয়া শেষ করলো। শরীর বিছানায় এলিয়ে দিল। চোখ বন্ধ হতেই গভীর ঘুমে তলিয়ে গেল। বিকেলের আবহাওয়াটা তখন একেবারে মনোমুগ্ধকর। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আকাশ জুড়ে লাল, কমলা আর সোনালি রঙের মিশেল। চারপাশের হাওয়া নরম স্নিগ্ধ। দূরে কোথাও পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসায় ফিরছে। জানালা দিয়ে সেই আলো ঘরে এসে পড়ছে। ঘরটাকেও যেন এক অদ্ভুত শান্তির আবেশে ভরিয়ে তুলেছে। এমন সময় নাফিসার ঘুম ভাঙল। আধো জাগরণে আরাম করে শরীর টানতে গিয়ে হঠাৎ বুঝতে পারল সে শক্ত এক বাঁধনে আটকে আছে। কপাল গুটিয়ে অবাক দৃষ্টিতে তাকাতেই দেখল তার হালাল পুরুষ তাকে বুকের ভেতর একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাইমনের চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, নিঃশ্বাসের ছন্দে সামান্য নড়ছে। এতটা শান্ত, এতটা কোমল রূপ নাফিসা এর আগে কখনো দেখেনি। একেবারে নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। নাফিসার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আস্তে করে হাত বাড়িয়ে সাইমনের কপালে ঝরে পড়া চুলগুলো গুছিয়ে দিতে লাগলো নিজের নরম আঙ্গুল দিয়ে। সেই স্পর্শে যেন ওর ভেতর থেকে গভীর এক মায়া, এক ভালোবাসা জেগে উঠল। সাইমন হালকা নড়ল, কিন্তু জড়িয়ে ধরা হাতের বাঁধন আরও শক্ত হয়ে গেল। নাফিসা এবার ওর মুখে গুজে চোখ বুজে রইল। তারপর আবার মুখ তুলে অনেকক্ষণ ধরে হালাল পুরুষের মুখের দিকে তাকিয়েছিল নাফিসা। সাইমনের শক্ত অথচ আকর্ষণীয় ঠোঁটজোড়ার দিকে দৃষ্টি আটকে গেল। বুকের ভিতর এক অদ্ভুত কম্পন উঠল। হাত পা ঠান্ডা হয়ে এলো। এক ঢোক গিলে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ঝুঁকে পড়ল। নিজের নরম গোলাপি ঠোঁটজোড়া আস্তে করে ছুঁয়ে দিল স্বামী নামক সেই হালাল পুরুষের ঠোঁটে। মুহূর্তে নাফিসার শরীরে বিদ্যুতের মতো ঝটকা খেলে গেল। এতটাই তীব্র অনুভূতি যে সঙ্গে সঙ্গে সরে আসতে চাইল, কিন্তু তার সম্ভব হলো না। এতক্ষণ যে ঘুমের ভান ধরেছিল সাইমান, তার বউ শেষ পর্যন্ত কি করে সেটা দেখার জন্য, কিন্তু বোকা মেয়েটা এর কিছুই টের পেল না। পরক্ষণেই ওর শক্ত হাত নাফিসার কোমর চেপে ধরল। অন্য হাতটা আলতো করে চুলে সরিয়ে মাথার পেছনে রাখল। টান দিয়ে তাকে আরও কাছে টেনে নিল। শিকার যখন স্বেচ্ছায় শিকারীর কাছে ধরা দেয়, তখন কি শিকারী সেই সুযোগ হাতছাড়া করে? সাইমানও করল না। নিজের অধিকারী স্পর্শের, নিজের উন্মাদ ভালোবাসায় নাফিসার নরম ঠোঁটজোড়ায় রাজত্ব শুরু করলো। নাফিসার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। হৃদস্পন্দন যেন কানে কানে বাজতে লাগলো। চোখ বুজে ওর অধরে অধর মেলালো, কিন্তু ততক্ষণে সাইমন তাকে নিজের শরীরের নিচে নিয়ে ফেলেছে। ছোট্ট শরীরটা যেন পুরোটাই ঢেকে গেল স্বামীর শক্ত আদলে। প্রথমে নাফিসা কিছুই বুঝে উঠতে পারছিল না, অবাক হয়ে হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই স্বামীর উচ্ছ্বাস সামলাতে ব্যস্ত হয়ে পড়ল।
প্রতিটি স্পর্শে, প্রতিটি আলিঙ্গনে, প্রতিটি উন্মাদনায় নাফিসার বুক ভরে উঠছে অদ্ভুত এক মিষ্টি অনুভূতিতে। দীর্ঘ সময় পর সাইমান অবশেষে তার পিচ্চি বইয়ের ঠোঁটজোড়া ছেড়ে দিল। দুজনের শ্বাস তখনও এলোমেলো। নাফিসা লজ্জায় মুখ গুজে ফেলল সাইমানের বুকে, আর সাইমান গভীর তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দিকে। চলবে ইনশাআল্লাহ।